জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আমাদের আয়োজন। এখন চারদিক, সঙ্গে আছি লাইবা জান্নাত। 17 বছর পর দেশে ফিরতে সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এর আগে রাত 8টায় লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারেক রহমানকে বহনকারী বিমান। পরে তাকে সংবর্ধনা দেয়া হবে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিটে। আর কিছুক্ষণের মধ্যেই হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে লন্ডন ছাড়বেন তারেক রহমান। আর বিস্তারিত জানাতে হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। শরীফ, আমরা বলছিলাম বাংলাদেশ সময় রাত 12:15টায় লন্ডন ছাড়বেন তারেক রহমান। এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? এই ফ্লাইট ঠিক সময় ছাড়বে কিনা? লাইবা, আমি এখনো হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4 এর ভিতরে আছি। আমি যেটা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছেন আপনারা, যে তারেক রহমান ভিতরে ইমিগ্রেশন কমপ্লিট করে অপেক্ষা করতেছেন কখন ফ্লাইট ছাড়বে। অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা ছাড়বে। বাংলাদেশ সময় রাত 12:15 মধ্যে ছাড়া দরকার। সবকিছু ঠিক থাকলে 12:15 অর্থাৎ এখনকার সময়, স্থানীয় সময় 6:15-তে সিলেটের উদ্দেশ্যে বাংলাদেশ BG 202 ফ্লাইটটি উড্ডয়ন করবে। সেই ফ্লাইটটি সরাসরি বাংলাদেশ সময় সকাল 9:55 সিলেটে এয়ারপোর্টে এসে পৌঁছাবে। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সুতরাং সব মিলিয়ে এখানকার সার্বিক অবস্থা এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন বিএনপি অপেক্ষা করছেন তাদের নেতাকে বিদায় দেওয়ার জন্য। অর্থাৎ যখন ফ্লাইটটি উড্ডয়ন করবে সেই কনফার্মেশন পাওয়ার পর নেতাকর্মীরা এখান থেকে যাবেন। সুতরাং আমরাও সেই অপেক্ষায় আছি দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ফ্লাইটটি উড্ডয়ন হওয়ার পরপরই আমরা আপনাদেরকে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব। সব মিলিয়ে 17 বছর যুক্তরাজ্যে তিনি অবস্থান করেছেন। 17 বছরের এই যুক্তরাজ্যের প্রবাস জীবন ছেড়ে শেষে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে অপেক্ষা করছেন তার সফর সঙ্গী হচ্ছেন 6 জন, এবং এই 6 জন ছাড়াও তিনি 6 জনের টিকিট কেটেছেন তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান, প্রেস সেক্রেটারি শিবলি এবং তার ব্যক্তিগত সহকারী সহ 6 জনের, এবং কলিমুদ্দিন নামে একজনের 6টি টিকিট তিনি কিনেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে যারা কিনেছেন এমন আমাদের কথা হয়েছে প্রায় 50 জন বিএনপি নেতাকর্মী তারা ব্যক্তিগত ভাবে এই বিমানের টিকিট কিনেছেন। একসাথে তারা ফ্লাইট করবেন, সহযাত্রী হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন শরীফুল ইসলাম চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি চলছে রাজধানীর 300 ফিটে। সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, সমাবেশ স্থলে উপস্থিত রয়েছেন আপনি। মঞ্চ তৈরি কিনা জানাবেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানতে চাই আপনার মাধ্যমে। আমি এখন আছি 300 ফিটের যে সমাবেশ স্থল, আগামীকালকে তারেক রহমানকে যেখানে বরণ করে নেবেন তাদের নেতাকর্মীরা, ঠিক সেখানে দাঁড়িয়ে আছে। আপনারা যদি একটু দেখাই পেছনের দিকে, এখানে কিন্তু বিকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ নেতাকর্মী রয়েছেন।
যারা কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন বিকেলের দিকে, এখন পর্যন্ত তারা এখানে রয়েছেন। ঠিক স্টেজের সামনেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থানের কারণেই কিন্তু এখানে সড়কে একটি বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে, যেটি মূলত হচ্ছে এলিভেটেড ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে থেকে নামার পর যে জায়গাটি, সেখান থেকে মূলত হচ্ছে যানজটের সৃষ্টি হয়েছে। এখানে প্রশাসন দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু নেতাকর্মীদেরকে রাস্তার এক পাশে কিন্তু সরিয়ে নিচ্ছেন যানজট নিরসনের জন্য। এই যানজট মূলত শুরু হয়েছে সন্ধ্যার পর থেকেই, যেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এর আগে কিন্তু পুরোপুরি যানজট বন্ধ হয়ে গিয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে মূলত হচ্ছে নেতাকর্মীদেরকে কিন্তু সড়কের এক পাশে সরিয়ে দিয়ে মূলত যানজট স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখানে কিন্তু যে বিএনপির কিন্তু কিছু স্বেচ্ছাসেবক আছেন, যারা কিন্তু যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু সহযোগিতা করছেন। এখানের যে চিত্র, তার ঠিক সড়কের উল্টো পাশের চিত্র কিন্তু একই রকম, অর্থাৎ দুই পাশের সড়কেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ঠিক সড়কের যে মাঝখানে যে অংশটি, সেখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা এসেছেন, তারা কিন্তু এখানে অনেকেই ঘুমিয়ে পড়েছেন। তারা কিন্তু এখানে যেহেতু আগামীকালকে তাদের নেতাকে এখানে বরণ করে নেবেন, সংবর্ধনা দেবেন, সেই কারণে কিন্তু তারা ঘুমিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাইজার রয়েছে তার নিচে কিন্তু অনেক অবস্থানে, ঠিক চতুর্দিকে কিন্তু এভাবে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। অনেকেই তাদের থেকে শীতের সামগ্রী নিয়ে এসে মূলত তারা রাস্তায় শুয়ে পড়েছেন, কেউ কেউ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমি যদি আপনাদেরকে স্টেজের দিকেও লক্ষ্য করাতে চাই, স্টেজেও কিন্তু একই মোটামুটি পুরোপুরি কাজ শেষ পর্যায়ে, শুধুমাত্র লাল গালিচাগুলো বিছানো বাকি রয়েছে, যেটি কিন্তু আগামীকালকে বিছাবেন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, সিএসএফ সদস্যদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে স্টেজের যে আশেপাশের বড় একটা অংশ কিন্তু তারা পুরো ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন, সেখানে কিন্তু কোনো ধরনের জনসাধারণের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও সেখানে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। মূলত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে গিয়ে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের যেন শঙ্কা তৈরি না হয়, সেজন্যই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিন্তু যে স্টেজের পাশের যে বড় একটা অংশ আটকে দিয়েছে সিএসএফ সদস্যরা, তার দূরেও কিন্তু আরেকটি ব্যারিকেড দিয়ে রেখেছেন, যেখানে কিন্তু জনসাধারণের প্রবেশ মোটামুটিভাবে নিষিদ্ধ করা হয়েছে। যারা কোনোভাবে প্রবেশ করছেন তাদেরকে বের করে দিচ্ছেন। তো পুরোপুরি আমি যদি আপনাদেরকে বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে। শুধুমাত্র যানজটের যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত রয়েছে, সেটি নিরসনের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে 300 ফিট থেকে সর্বশেষ পরিস্থিতি। পূর্বাচলের 300 ফিট থেকে যুক্ত ছিলেন নাইমা কামাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার পথে নেতাকর্মীরা। রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ও তুর্না নিশিতা ট্রেনে করে রাজধানীতে রওনা দেন নেতাকর্মীরা জানান, এবার চট্টগ্রাম বিভাগের 10টি ইউনিট থেকে 7 থেকে 10 লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়। নাটোর থেকেও রাতে স্পেশাল ট্রেন যুক্ত 4টি বগিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিএনপির নেতাকর্মীরা। এখন পর্যন্ত 130টি বাস এবং 2 শতাধিক ছোট যানবাহনে নাটোর থেকে অন্তত 25,000 নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এদিকে উত্তরাঞ্চল সহ আশেপাশের 23 জেলার মানুষ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করছেন। বগুড়া শহরের বনানী থেকে বুধবার সকাল থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন শত শত নেতাকর্মী। এদিকে বরিশাল থেকে দলে দলে লঞ্চ যোগে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিভাগের 6 জেলা থেকে নেতাকর্মীদের নিয়ে মোট 30টি লঞ্চ ও 100টি বাস রাজধানীমুখী হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সমাবেশে শুধু তিনিই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনে 300 ফিটে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। আরও জানান, তারেক রহমান আগামী 26 ডিসেম্বর বাদ জুম্মা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন শনিবার ভোটার হতে আবেদনের জন্য যাবেন নির্বাচন কমিশনে। এরপর হাদির কবর জিয়ারত করে পঙ্গু হাসপাতালে যাবেন জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করতে। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবং হাসপাতাল। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এবং হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন।
26 তারিখ শুক্রবার জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। এদিকে দীর্ঘদিন পর দলের নেতাকে নিয়ে দেশে ফিরতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারেক রহমানের সফর সঙ্গী যুক্তরাজ্য বিএনপির নেতারা। বাংলাদেশে ফিরতে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে নিজেদের আনন্দ উচ্ছ্বাসের কথা বলেন তারা। গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় তারেক রহমানের সফর ঐতিহাসিক হতে যাচ্ছে বলে মনে করেন তার সফর সঙ্গীরা। আমি খুবই আনন্দিত। আমি আজকে দিনে আমরা লিডারের সাথে এক ফ্লাইটে চলে যাচ্ছি। বাংলাদেশের মানুষ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসী সবার কাছে আমরা সবাই অনুরোধ জানাচ্ছি তার জন্য দোয়া করবেন। এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনো দূরে ছিল না। যারা আছেন সবাই উনার সমর্থন, উনার কোনো শুধু উনার ফ্যামিলি মেম্বাররা আছে না, বাকি সবাই উনার সমর্থন। 11টা কৌটি পায় ঢাকা থেকে। এই মুহূর্তকার বাংলাদেশে যাওয়ার যে ঐতিহাসিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা মানুষের যে আতঙ্ক, সেই আতঙ্ক পূরণের কার্যক্রম বাংলাদেশে দিচ্ছে। তারেক রহমানের দেশে আসাকে স্বাগত জানিয়েছে সরকার। নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, শরীফ ওসমান হাদি ও দীপু দাসের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। মূল সাসপেক্ট না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি। মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি। এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আরও 9টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এদিকে এলডিপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেদওয়ান আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসন সমঝোতার বিষয়টি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ মোট 8টি দল বিএনপির সাথে সমঝোতা করেছে। দলগুলো নিজ দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানান ফখরুল। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এদিকে এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানান বিএনপি মহাসচিব। যাদের জন্য আমরা আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন, তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার, ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে বগুড়া 2 আসনে বিএনপির মনোনয়ন পান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বিএনপি শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য মোট 9টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুর 2:15টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। ফলে এই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা আপা উনি নির্বাচনের একটা উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগে আমরা সকলেই আশুগঞ্জ এবং সরাইল উপজেলার সকল লোক আমরা আজকে একত্র হয়েছি এবং আমরা ফর্ম নিয়েছি ম্যাডামের জন্য। আমরা এখন বিশ্বাস করি গণতন্ত্রকে এবং আমরা একটা সরাইল আশুগঞ্জ ভালো একটা ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন, আমরা এটার পক্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দুপুরে দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। এ সময় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। বেগম জিয়ার নেতৃত্বে জনগণ আরও ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা। জীবন বিপন্ন করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হন নাই, এমনই একটি মনীষী নারী দিনাজপুর সদর 3 আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আনন্দের। কোনো দল বা প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে ইসিকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। সকালে ইসি সচিবালয়ে সিইসির সাথে বৈঠক করেন দলটির নেতারা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, সামগ্রিক ভোটের পরিস্থিতি সহ 5টি বিষয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা বাড়াতে জোর দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী ভোটের নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে, সেজন্য তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের কথাও ইসিকে জানানো হয়েছে। ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। রাজনৈতিক দলগুলোর সহিংস কর্মকাণ্ড অব্যাহত থাকলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। নির্বাচন উৎসবমুখর না হয়ে বেদনাদায়ক হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 সদর সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শেষে এসব কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু। সবাই বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক না। আরও 50 জন প্রার্থীকে নাকি এভাবে খুন করা হবে, এই ধরনের হুমকি নানাভাবে বয়ে বেড়াচ্ছে। তারপরও আমরা প্রশাসনের খুব বেশি টনক নড়ছে বলে মনে করছি না। আমরা অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নানা ধরনের হিংসাত্মক কার্যকলাপ দেখছি। আমরা মনে করি এরকম যদি চলে তাহলে নির্বাচন খুব অসম্ভব হয়ে পড়বে এবং এই নির্বাচন উৎসবমুখর বা অংশগ্রহণমূলক না হয়ে বরং এটা বেদনাদায়ক একটা নির্বাচন হবে।
আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই সময়ে ঐকমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। ভোট পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের কথা না রাখে তবে তাদের দেশে থাকা মুশকিল হবে। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না করা গেলে তা নির্বাচনের জন্য অশনির সংকেত হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটারদেরও সচেতন হতে হবে। রাজনীতিবিদদের সাথে একত্রিতে সরকারের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্তদের সাথে থেকে এবং সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর সাথে একসাথে আমাদের কাজ করার এটাই সময়। জাতীয় ঐক্যের এইটি দেখানোর একটা সময়। এই জাতীয় ঐক্যর ব্যতিরিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই যে টাকার খেলা যাতে বন্ধ হয়, সরকারের নির্বাচন কমিশন মনিটরিং কমিটি তারা ডেইলি বেসিস প্রত্যেক দিন তারা এটা মনিটর করবে, এটা উপেক্ষিত হয়েছে। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। প্রার্থীদের মনোনয়ন সম্পর্কিত কাজ চলমান থাকায় আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার অনুরোধ জানিয়ে আরও বলেন, তারেক রহমানকে বিএনপির সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দেখবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা আমরা এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, যাতে নমিনেশন পেপার সাবমিশনের সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো থাকে, ব্যাংকের ট্রানজ্যাকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিক মতন সম্পন্ন করতে পারেন। বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক এ অধ্যাদেশ অনুমোদন করা হয়। সংশোধন অধ্যাদেশে বলা হয়েছে, ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না। এছাড়া সিম বা ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। বৈঠকে বিভিন্ন সরকারি কার্যক্রম, নীতি ও পরিকল্পনা বিষয়াদি আলোচনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় আগামী 20 জানুয়ারি রায় ঘোষণা করা হবে। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। এদিন শুরুতেই আসামি পক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল 1। এ মামলায় গ্রেপ্তার আছেন 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ও মেজর রাফাত। পলাতক রয়েছেন খিলগাঁও জোনের এডিসি রাশিদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান। এছাড়া যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। যে ভিডিওগুলো দেখানো হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রসিকিউশনস এভিডেন্স, এগুলো কোর্টে প্রমাণ হবে। তারপরেও যেহেতু জিজ্ঞেস করেছেন, ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে। ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে 28 জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি
এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপ। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদের ১ দফার ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী এলাকায় কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রাইয়ান ও মোহাম্মদ রাশেদ। গতকাল মঙ্গলবার দুপুরে সুবিদখালী সরকারি কলেজের পাশের বালুর মাঠে খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে ঘুরতে গেলে সিয়ামের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে সিয়ামের মরদেহ মির্জাগঞ্জ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকরা। এই ঘটনায় নিহত সিয়ামের বাবা মোহাম্মদ জুয়েল তালুকদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকা থেকে মাত্র ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম পিন্টু, শাং ডিবুয়াপুর উভয় থানা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের এমডি সহ ৩ জনের বিরুদ্ধে প্রতারণা প্রাথমিক প্রমাণসহ আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। দেশীয় শিল্প প্রতিষ্ঠান নাভানার ব্যবসায়িক ক্ষতির পেছনে ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের নির্বাহী প্রমিত সিং সহ ৩ জনের বিরুদ্ধে করা প্রতারণার মামলার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মামলার আসামি ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক টয়োটা বাংলাদেশ লিমিটেড নামে নবগঠিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রমিত সিং, জাপানি নাগরিক টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা খ্রিস্টান ধর্মের নেতারা আশা করেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তোলাই সবার লক্ষ্য। সেজন্যই গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। বছর শেষ হওয়ার আগেই কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ডের নতুন মাইলফলক স্পর্শ করেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রধান এই সমুদ্র বন্দর ৩৩ লাখের বেশি কন্টেইনার এবং ১৩ কোটি টনেরও বেশি কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে। একই সময়ে বন্দরে ভিড়েছে ৪৩০০টিরও বেশি জাহাজ, যা বন্দরের ইতিহাসের সর্বোচ্চ। চলতি বছর কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, সার্ভার জটিলতা, পরিবহন ধর্মঘট সহ নানা জটিলতায় কয়েক দফা ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের এসব কার্যক্রম। তবে কোনো প্রতিকূলতা বাধা হতে পারেনি সাফল্য অর্জনে। প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনার আধুনিকায়নে এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন কর্তৃপক্ষ। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দিন দিন কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং বৃদ্ধি পাওয়া স্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। দ্রুত বে টার্মিনাল চালু, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান বাড়ানোর তাগিদ সেবাগ্রহীতাদের। প্রবীণদের স্বাস্থ্য ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে বয়স্কদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো সবার দায়িত্ব। বিকেলে সচিবালয়ে প্রবীণ স্বাস্থ্য চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রবীণদের সম্মান ও যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করতে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সচেতনতা তৈরির মাধ্যমে মিডিয়া এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। বয়স্কদের যে সম্মান জানানো, বয়স্কদের তত্ত্বাবধান করা, বয়স্করা মাইনাস মধ্যে যেন না থাকে, কাজে এখানে মিডিয়া একটা ভালো রোল প্লে করতে পারে।
তারা যত প্রচার প্রচারণা করতে পারে, তারা যত আবেগীয় বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতে পারেন, যেখানে এ ধরনের ঘটনা ঘটে সেটাকে ফোকাস করা, মানুষের অন্তরটাকে যদি আমরা উদ্বেলিত করতে পারি, সহানুভূতিশীল করতে পারি, তাহলে কিন্তু সমাজ আস্তে আস্তে এগিয়ে আসবে। মানবদেহে 2000 কিডনি প্রতিস্থাপনের রেকর্ড গড়লেন সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম ও তার দল। 18 বছরে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মুঠোফোনে অধ্যাপক কামরুল ইসলাম এখন টিভিকে জানিয়েছেন, প্রথম 1000 কিডনি প্রতিস্থাপন করতে 14 বছর সময় লাগলেও পরবর্তী 1000 প্রতিস্থাপনের সময় লাগে মাত্র 4 বছর 2 মাস। আরও জানান, সিকেডিতে পরীক্ষা নিরীক্ষার আধুনিকায়ন ও জনবলের সক্ষমতা বাড়ায় কম সময়ে বেশি কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে। এখন প্রতি বছর গড়ে 250 কিডনি প্রতিস্থাপন করার সুযোগ তৈরি হলেও নতুন বছরে 300টি করার আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক কামরুল ইসলাম। দাতার কিডনির মান খারাপ হলে গ্রহীতার বাঁচার আশাও কম থাকে জানিয়ে কামরুল ইসলাম বলেন, তার টিমের তত্ত্বাবধানে প্রতিস্থাপিত হওয়া কিডনি রোগীর সুস্থতার হার 95%। তার এই মানবিক কাজের সম্মান হিসেবে বাংলাদেশ সরকার অধ্যাপক কামরুল ইসলামকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে কয়েক বছর আগে। আবাসন খাতের মন্দা স্থায়ী নয়, সুদিন ফিরবেই, এমন মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। বলেন, একটি দেশ গড়ে তুলতে ভবন নির্মাণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও নির্মাণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বুধবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 দিন ব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজুক চেয়ারম্যান। তিনি আরও বলেন, প্লট মালিকরা নিজেদের টাকায় বাড়ি নির্মাণ করতে গেলে ঢাকা শহরে কয়েকটি ভবন হতো, তা ভাবনার বিষয়। আবাসন খাত নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছে উল্লেখ করে তিনি আরও জানান, বর্তমানে কিছুটা মন্দা থাকলেও এটি স্থায়ী নয়। জনশক্তির রপ্তানি খাত রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব MAH সেলিম। বিকেলে রাজধানীর একটি হোটেলে আগামীর বায়রার নতুন সদস্যদের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জানান, বিশ্বের কোনো দেশেই ব্যবসায়ীদের ওপর সিন্ডিকেটের প্রভাব নেই, বাংলাদেশেও সিন্ডিকেটের প্রভাব মুক্ত করতে কাজ করবে বায়রা। এ সময় বায়রা সম্মিলিত সমন্বয়ের ফ্রন্টের নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকার আমলে সিন্ডিকেট ছিল সংগঠনের বাধা। এ সময় ব্যবসায়ী বান্ধব বায়রা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান সহ অন্তত 8 জন। নিহতদের মধ্যে সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদের 4 জন সহযোগী এবং 3 জন ক্রু ছিলেন। আঙ্কারার এজেন বোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রাইভেট বিজনেস জেটটি উড্ডয়নের কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারা থেকে 74 কিলোমিটার দূরে হাইমানা জেলার কাছে মেলে বিমানের ধ্বংসাবশেষ। সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ ও তার সঙ্গীরা। বিধ্বস্ত বিমানটি লিবিয়া সরকারের ভাড়া করা বিমান ছিল। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। বলিভিয়ার প্রশাসনিক রাজধানীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা। জ্বালানি খাতে ভর্তুকি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে নামেন তারা। এ সময় লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ ও কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হলে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকেও। আন্দোলনে অংশ নেওয়া বেশিরভাগই খনি ও বিভিন্ন কারখানার শ্রমিক। বড়দিনের আগে বর্ণিল হয়ে উঠেছে ক্যাথলিকদের তীর্থস্থান ভ্যাটিকান সিটি। বিশাল আকার ক্রিসমাস ট্রি আর সেন্ট পিটার্স স্কোয়ার ঝলমল করছে শত শত রঙিন বাতিতে। ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ স্থানটি এমনই উৎসব মুখর থাকবে 11 জানুয়ারি পর্যন্ত।
বছরের শেষ বোর্ড মিটিংয়ে নানা বিষয়ে আলোচনা করেছেন বিসিবি পরিচালকরা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছে বিসিবি। ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিতে নানা পদক্ষেপের কথা শুনিয়েছেন গ্রাউন্ডস কমিটির প্রধান পাইলট। আর নতুন টুর্নামেন্টের কথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। কাইন্ড অফ একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে, বাংলাদেশের যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো আছে, সাথে আপনি যদি দেখেন ওদিকে খুলনা বলেন, আপনি যদি বরিশাল, রাজশাহী, বগুড়া, সিলেট, প্রত্যেকটাকে আমরা একটা হাবের মতো বানাতে চাচ্ছি। হাব লাইক আমরা আমাদের ওখানে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট থাকবে, রোলার থাকবে অনেক অ্যাভেলেবল, গ্রাস কাটিং মেশিন থাকবে। এটা 4টা দল খেলবে বিসিএল যেভাবে হয়, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, এই 4টা রিজন থেকে খেলবে। ডাবল লিগ সিস্টেম হবে আর তারপরে ফাইনাল টোটাল 31টা খেলা হবে। বিদ্রোহী 8 ক্লাবকে বাদ দিয়েই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের পরবর্তী 3 রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। আগামী 26 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই 3 রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 20 দল নিয়ে শুরু হওয়ার কথা থাকলেও প্রথম 2 রাউন্ডে অংশ নেয়নি 8 ক্লাব। পরবর্তীতে 12 দল নিয়ে মাঠে গড়িয়েছিল তৃতীয় রাউন্ড। পিকেএসপি ও বিকেএসপির 2টি করে এবং সিলিকন সিটির ফ্যান্স ক্রিকেট গ্রাউন্ড, এই 5টি ভেন্যুতে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। লিগের জন্য করা 2 গ্রুপ থেকে সমান 4টি করে ক্লাব লিগ বর্জন করেছে। ফলে নতুন করে গ্রুপ তৈরি করেনি সিসিডিএম। এর আগের গ্রুপ অনুযায়ী সূচি পুনর্বিন্যাস করেছে লিগ কমিটি। অন্যদিকে বাদ পড়া 8 ক্লাবকে অবনমিত করেছে সিসিডিএম। ভারতের ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই বসেছে রেকর্ডের মেলা। ভারতীয় পুরুষ লিস্টে ক্রিকেটের দ্রুততম 4 সেঞ্চুরি 3টিই রয়েছে এদিন, যেখানে 3 সেঞ্চুরিয়ান যথাক্রমে বৈভব সূর্যবংশী, সাকিবুল গনি ও ঈশান কিষান। প্লেট লিগ ম্যাচে অরুণাচল প্রদেশের হয়ে মাত্র 36 বলে সেঞ্চুরি করেন সূর্যবংশী, যা লিস্টে ক্রিকেটের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। একই ইনিংসে তিনি করেছেন দ্রুততম 150 রানের রেকর্ডও। একই ইনিংসে বিহারের সাকিবুল গনি 32 বলে সেঞ্চুরি করেছেন, যা ভারতের লিস্টে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। সব মিলিয়ে যা তৃতীয় দ্রুততম। এই দুজনের সঙ্গে আয়ুষ লোহারুকার সেঞ্চুরিতে বিহার 574 রান করে, যা লিস্টে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। একই টুর্নামেন্টের অন্য ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে কর্ণাটকের বিপক্ষে 33 বলে সেঞ্চুরি করেছেন ঈশান কিষান। ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়লেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার, বুধবার নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। চলমান অ্যাশেজে এমনিতেই পেস অ্যাটাক নিয়ে কিছুটা বিপাকে আছে ইংলিশরা। ব্রিসবেনে টেস্টে ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে যান পেসার মার্ক উড। আর্চারের ইনজুরিতে তাই বড়সড় ধাক্কা খাচ্ছে ইংল্যান্ড শিবির। সিরিজের 4র্থ টেস্টের জন্য বুধবার একাদশ ঘোষণা করেছে ইসিবি। আর্চারের পরিবর্তে একাদশে রাখা হয়েছে গাস অ্যাটকিনসনকে। এছাড়া অফ ফর্মে থাকা অলিয়ে পোপের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার জেকব বেথেল। 3 নম্বর পজিশনে ব্যাট করবেন তিনি। এরই মধ্যে প্রথম 3 টেস্টে হেরে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।